মাত্র 6 দিনের ব্যবধানে আজ পদ্মা সেতুতে বসছে 35তম স্প্যান। ডিসেম্বরের মধ্যেই দাঁড়িয়ে যাবে 6.15 কিলোমিটারের পুরো সেতু। জানুয়ারির মধ্যে হতে পারে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ফের সরগরম রাজনৈতিক অঙ্গন, প্রতিদিনই নানা অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা। এবং ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে হঠাৎ করেই তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। কারণ বলছে না প্রশাসন। অন্য প্রসঙ্গ, 6 দিনের ব্যবধানে পদ্মা সেতুতে আজ বসতে যাচ্ছে আরও একটি নতুন স্প্যান। 35তম স্প্যানটি বসানো গেলে 1 মাসে যোগ করা সম্ভব হবে রেকর্ড 4টি স্প্যান। মাঝ নদীতে 8 ও 9 নম্বর পিলারে 35তম স্প্যান যোগ করার মধ্য দিয়ে দৃশ্যমান হবে 5.25 কিলোমিটারের সেতু। বাকি থাকবে 1 কিলোমিটারেরও কম। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। টানা 4 মাস বন্ধ থাকার পর 11 অক্টোবর মাসের প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে তৎপরতা শুরু। তবে অনিশ্চয়তা ছিল নদীর স্রোত নিয়ে। পানির উচ্চতা কমে এলেও থেমে থেমেই বাতাসের সাথে বেড়ে যায় স্রোতের গতি। এই কারণে 32 ও 34তম স্প্যান দুটি নির্ধারিত দিনে চেষ্টা করে বসানো যায়নি, বসাতে হয়েছে পরের দিন রিজার্ভ ডেতে। এছাড়া কুল কিনারাহীন মাঝ নদীতে সাম্প্রতিক সময় স্পেনগুলো বসাতে হওয়ায় স্পেনবাহী ক্রেন নোঙর করতে সমস্যা হচ্ছে। অন্য সময় দুই পারের মাটিতে কেবল টেনে নোঙর করা হলেও এক্ষেত্রে নোঙর করতে হচ্ছে নদীর তলদেশের মাটিতে। একইভাবে নোঙর ফেলতে হবে 35তম স্পেনের ক্ষেত্রেও। তবে এই পদ্ধতিতে আগের 3টি স্পেন বসানোর অভিজ্ঞতা কাজে লাগবে এইবারে স্পেনটি বসাতে। এখন ডিসেম্বরের 10 আমাদের টার্গেট। এই মাসে একটা, নভেম্বরে 4টা, ডিসেম্বরে 2টা। এই স্প্যানটি বসানোর পর টানা 6টি স্প্যানে মাওয়া প্রান্তে দৃশ্যমান হবে প্রায় 1 কিলোমিটার সেতু। জাজিরা প্রান্তে 29টি স্প্যানের দৃশ্যমান করা আছে 4 কিলোমিটারের বেশি। আগে যেখানে একটি স্পেন বসতে সাধারণত 1 থেকে 2 মাস সময় লাগতো, এখন সেখানে 1 সপ্তাহের কম বিরতিতে যোগ হচ্ছে নতুন স্প্যান। লক্ষ্য 10ই ডিসেম্বরের মধ্যে সবগুলো স্প্যান বসানো। একটি নতুন স্প্যান যোগ হওয়া সে লক্ষ্যের পথে এক ধাপ অগ্রগতি। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। কল্যাণপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরাম হোসেন। ভোরের সময় আরও থাকছে। 48 বছরেও সিসি ক্যামেরার আওতায় আসেনি স্থলবন্দর বেনাপোল। বন্দর কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ ব্যবসায়ীদের। জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তাই আবারও সরগরম হতে শুরু করেছে রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই রাজনৈতিক, সামাজিক ও বা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা। সেই সাথে এলাকার নানা সমস্যা সমাধান ও মানুষের দুর্দশা লাঘবে দ্রুত নির্বাচনের দাবি কাউন্সিলর প্রার্থীদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 29শে মার্চ। করোনা ভাইরাস প্রকোপ বাড়তে থাকায় নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে নির্বাচন কমিশন ভোট স্থগিত করে। তবে জোট গুঞ্জন রয়েছে জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে স্থগিত থাকা সিটি কর্পোরেশন নির্বাচন। তাই রাজনৈতিক, সামাজিক কিংবা ধর্মীয় অনুষ্ঠানে নিয়মিতভাবে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী। তার দাবি দ্রুত নির্বাচন দেয়ার। আমি মনে করি নির্বাচন হওয়ার ব্যাপারে তো কোনো বাধা নেই। মানুষ যেখানে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গিয়েছে সেখানে নির্বাচনের তারিখ নির্ধারণ করা উচিত বলে আমি মনে করি। এখন একটা সুন্দর পরিবেশ বিরাজ করছে। পিছিয়ে নেই বিএনপির মেয়র প্রার্থী সাদাত হোসেনও। প্রতিদিনই নগরীর বিভিন্ন ওয়ার্ড ও থানায় চালিয়ে যাচ্ছেন সাংগঠনিক কার্যক্রম। সমতা যদি রক্ষিত হয় সব মিলিয়ে, তাহলে নির্বাচনটি আসলে একটু উৎসবমুখর পরিবেশ হবে। কারণ মানুষ তাদের যে ভোট দেওয়ার যে চিন্তাভাবনা সেটা থেকে অনেক দূরে সরে গেছে। এদিকে সদ্য সাবেক কাউন্সিলর এবং আসন্ন নির্বাচনের কাউন্সিলর প্রার্থীরা বলছেন 7 মাস ধরে ভোট না হওয়ায় জন্মসনদ, প্রত্যয়নপত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষ প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে ফোন করছে, কিন্তু মানুষকে আমরা সে সেবাটুকু দিতে পারছি না। খুব সহসা নির্বাচন না হয় তাহলে মানুষ অনেক কষ্ট পড়ে যাবে এটার জন্য। আগামী 6 ফেব্রুয়ারি বর্তমান সিটি কর্পোরেশন প্রশাসকের মেয়াদ শেষ হবে। স্থানীয় সরকার আইন অনুসারে প্রশাসক নিয়োগের 180 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ক্যাম্পাস বহিরামুক্ত করতে হঠাৎ করে তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো কারণ বলতে রাজি নয়, তবে পুলিশ বলছে
বহিরাগতদের মাধ্যমে যাতে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেই জন্য এমন ব্যবস্থা। ক্যাম্পাসে সব ধরনের অপরাধ বন্ধে পুরোপুরি বহিরাগত মুক্ত করার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের। ইকরাম হোসাইনের রিপোর্ট। বহিরাগতদের ক্যাম্পাস থেকে চলে যেতে বলছে প্রক্টোরিয়াল টিমের সদস্যরা। সরে যেতে বলা হচ্ছে হকার এবং বাইরের গাড়িকেও। অন্য সময় এমনটা দেখা যেত সন্ধ্যার পর, এখন ক্যাম্পাসে ভিন্ন চিত্র। করোনা মহামারী দিন দিন বাড়তেছে, আর সার্বিক সহযোগিতা আমাদের ঢাকা ইউনিভার্সিটি আমরা নিরাপত্তার সাহিত্যে নিরাপত্তার স্বার্থে আর কি সব কিছু করতেছি। বহিরাগত কোনো লোক আমরা অ্যালাউ করতেছি না, যাদেরকে আমরা পেতেছি সবাইকে আমরা বলতেছি ক্যাম্পাসের বাইরে চলে যান। গেল কদিন ধরে বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়। কি কারণে নিরাপত্তার কড়াকড়ি আর বহিরামুক্ত করার চেষ্টা তা নিয়ে মুখ খুলতে রাজি নয় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তবে কয়েকটি গণমাধ্যমের খবর ক্যাম্পাস অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে বলে তথ্য পেয়েছে গোয়েন্দারা, যদিও কোনো হুমকি নেই বলে দাবি পুলিশের। বহিরাগত কিছু লোকজনের আনাগোনা ক্যাম্পাসে বেড়েছে, এইটাকেই আমরা থ্রেট মনে করে যারা অছাত্র তারা ক্যাম্পাসে না আসে এবং কোনো রকমের কোনো পরিস্থিতি তৈরি করতে না পারে, এই জন্য আমাদের ক্যাম্পাসে একটু প্রক্টোরিয়াল টিম তাদের সাথে যৌথভাবে আমাদের সিকিউরিটি একটু বাড়ানো হয়েছে। বুধবার কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছন থেকে একটি নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। ক্যাম্পাসে ছিনতাই ও চুরির ঘটনাও ঘটছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছেন হল বন্ধ থাকায় ক্যাম্পাস এখন বহিরাগতদের নিয়ন্ত্রণে। বহিরাগত মুক্ত করতে প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। 2-1 বছর আগে হুমকি এসেছে যে ক্যাম্পাসগুলোতে একটা অস্থিরতা তৈরি করা গেলে হয়তো রাজনৈতিক পট পরিবর্তনের একটা প্রেক্ষাপট তৈরি হতে পারে, এবং সেক্ষেত্রে কিন্তু সকলের একটি নজর থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি। বহিরাগতরা দিনের চেয়ে রাত্রে বা সন্ধ্যার দিকে বেশি আসে, এটা ব্যবস্থা করতে হবে যাতে কোনোভাবেই না আসে। ক্যাম্পাসে এখন স্টুডেন্ট নাই, তারা যে কোনো অপকর্ম করে এখন পার পেয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের যে একটা বৈশিষ্ট্য আছে যে এখানে কোনো দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না, আমরা সেটাই চাই। অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস হচ্ছে, তবে হল খোলা ও পরীক্ষা নেওয়ার ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য জশ্নে জুলুস। এতে অংশ নিয়ে ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননার প্রতিবাদ জানিয়েছেন লাখো মুসল্লি। পাশাপাশি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। হাতে কালেমা খচিত ব্যানার ও পতাকা, মুখে রাসূলের শানে দরুদ ও সালাম। সকালে লাখো নবী ভক্তের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগরী। বিশ্বমানবতার মুক্তির দিশারি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ও ওফাতের দিনটিকে স্মরণে শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হয় জশ্ন জুলুস। মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি মহানবীর আদর্শে উজ্জীবিত হয়ে জীবন গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। 4 কিলোমিটার দীর্ঘ এই শোভাযাত্রায় ছিল বর্ণাঢ্য মোটর র্যালিও। রাস্তার দুপাশে দাঁড়িয়ে নবীপ্রেমীদের শুভেচ্ছা জানান নগরবাসী। জুলুসের স্বাস্থ্যবিধি মানা নিশ্চিতে বিতরণ করা হয় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। আমাদের কাছে ঈদের আনন্দ মনে হচ্ছে। আল্লাহ রাসূলের ইশকে মহব্বতে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চাই। কোনো জঙ্গিবাদ নিবাদ যাক। ইনশাআল্লাহ বিশ্ব মহামারী সহ সকল পরিস্থিতিতে রহমতুল্লাহ আলামিন নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা নাজাত পাবো। সম্প্রতি ফ্রান্সে মহানবীকে কটূক্তির প্রতিবাদ সম্বলিত পোস্টারও শোভা পায় শোভাযাত্রায়। গোটা বিশ্বকে আল্লাহ যেন নেজাত আর মুক্তি দান করেন, আমাদের বাংলাদেশকে যেন এই বৈশ্বিক মহামারী থেকে নেজাত দান করেন। মহানবীর প্রতি ভালোবাসায় 1974 সাল থেকে চট্টগ্রামে জশ্ন জুলুস পালন করছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে উম্মত মুহাম্মদের এমন জামায়াত শিক্ষা দেয় শান্তি এবং ঐক্যের। ইসলামী চিন্তাবিদরা বলছেন ইসলামে গৌরব উজ্জ্বল ফিরিয়ে আনতে হলে এরকম ঐক্যের কোনো বিকল্প নাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীতে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। এতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। বিদ্বেষের পথ ছেড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান তারা। ঘোর অমানিসায় তিনি এসেছিলেন আলোর দিশারি হয়ে। আইয়ামে জাহিলিয়াতের অবসান হয় তার আগমনে। 12ই রবিউল আউয়াল তাই বিশ্বব্যাপী মুসলমানদের জন্য ভীষণ তাৎপর্যপূর্ণ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিল, সিরাতুন নবী ও জশ্নে জুলুসের আয়োজনে রাজধানীতেও অংশ নেন হাজার হাজার মুসল্লি। করোনা মহামারীর মধ্যে সব আনুষ্ঠানিকতায় ছিল স্বাস্থ্যবিধি মানার চেষ্টা।
রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে থেকে বর্ণাঢ্য জশ্নে জুলুস বের করে আঞ্জুমানে রহমানিয়া মাইজ ভান্ডারি। জশ্নে জুলুসটি শাহবাগ হয়ে আবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এসে শেষ হয়। ফ্রান্সে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ ছিল ধর্মপ্রাণ মুসলিদের কণ্ঠে। রাসূলের জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষে আমরা গোটা বিশ্বকে এটাই জানিয়ে দিতে চাই যে জন্মের আনন্দ এবং মৃত্যুর শোক আমরা তখনই পালন করতে পারবো যখন আমরা গোটা দুনিয়ার বুকে রাসূলের সম্মানের মর্যাদার পতাকাকে উড্ডীন করতে পারবো। এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের একটাই শিক্ষা নেওয়া উচিত, সেটা হচ্ছে সুশৃঙ্খলভাবে নবীজির আদর্শকে বাস্তবায়ন করা। এখান থেকে আমরা শিখতে পারি আদর্শ, এখান থেকে শিখতে পারি শান্তি, এখান থেকে শিখতে পারি সম্প্রীতি। জড়তা, কুসংস্কার ও বিভেদ থেকে হেদায়েতের পথ দেখিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শে জীবন গড়ার আহ্বান সবার। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। হিসেবে করোনায় আক্রান্ত হয়ে গতকাল দুপুর পর্যন্ত দেশে 19 জন মারা গেছেন। শনাক্ত হয়েছেন 1604 জন। এতে দেশে মোট শনাক্তের সংখ্যা 4,06,364 জন। দেশে একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে 14,141 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 23,24,730 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে 1,604 জন। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 4,06,364 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,905 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,422 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,22,703 জন। ভোরের সময় আরও থাকছে। দফায় দফায় বৈঠক করেও আলুর দাম বেঁধে দিয়েও মানানো যাচ্ছে না ব্যবসায়ীদের। হিমাগারের দাম না কমানোর অজুহাত। ইলিশ রক্ষায় চাঁদপুরে আকাশ ও নৌপথে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। হেলিকপ্টার, লঞ্চ, স্পিডবোটে দুর্গম চরাঞ্চলে জেলে পল্লীগুলোর টহল দেওয়া হয়। এ সময় নিষেধাজ্ঞা না মানায় পুড়িয়ে দেওয়া হয় 2 শতাধিক মাছ ধরা নৌকা ও জাল। শুক্রবার ভোর থেকেই পদ্মা ও মেঘনা নদীর দুর্গম চরাঞ্চলের জেলেপল্লীতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা। টানা 8 ঘন্টা পর বেলা 11টায় অভিযান সমাপ্ত করা হয়। একটা সফল অভিযান হয়েছে আমি বলবো। ইলিশ রক্ষায় যে সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপ আমরা বাস্তবায়ন করব। এর আগে 25শে অক্টোবর রাজরাজেশ্বর এলাকায় অভিযান চালাতে গেলে নৌ পুলিশের উপর হামলা চালায় জেলেরা। এতে 20 পুলিশ সদস্য আহত হন। এই ঘটনার পর থেকেই অভিযান জোরদার করা হয়। এদিকে ভৈরবে মেঘনা ও কালী নদীতে অভিযান চালিয়ে 6 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ। লক্ষ্মী পূজা উপলক্ষে দেশে বিভিন্ন স্থানের মতো মাদারীপুরেও নানা আয়োজন করা হয়েছে। করোনার কারণে আয়োজন সীমিত বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। মাদারীপুরে চলছে ঢাক, ঢোল আর উলুধ্বনির মধ্য দিয়ে লক্ষ্মী পূজার নানা আয়োজন। নাচ, গান, অভিনয়ে ধর্মীয় ইতিহাস তুলে ধরা হয়। কালকিনির নবগ্রাম ইউনিয়নের ঘরে ঘরে পূজার আয়োজন। স্থায়ী, অর্ধশত ও অস্থায়ী মিলে ইউনিয়নের 200-র বেশি মণ্ডপে করা হচ্ছে লক্ষ্মী পূজা। প্রতি বছর বড় পরিসরে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও করোনা পরিস্থিতিতে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। উনি ধনের দেবী, উনি আমাদের মঙ্গল করেন। লক্ষ্মী মার পূজা করে আমাদের সংসারে সকল অভাব অনাটন দূর হয়ে যায়। এবারে এই করোনা কালে আমরা এই পূজাটি সংক্ষিপ্ত করেছি। সরকারের বিধিনিষেধ মেনে সকল আয়োজন আমরা শুধুমাত্র পালনের অর্থে করছি। পূজা নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। 3টা স্পটে আমরা পুলিশ রেখেছি যাতে বাইরের লোকজন বেশি অতিরিক্ত গাড়ি, মোটরসাইকেলের গ্যাদারিং না হয়। হিন্দু সম্প্রদায়ের লোকজন এই লক্ষ্মী পূজা নির্বিঘ্নে যাতে করতে পারে, আমরা সেই নিরাপত্তা ব্যবস্থা রেখেছি। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয় এই আয়োজন, চলবে রোববার বিকেল পর্যন্ত। সময় সংবাদ, মাদারীপুর। কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে আমন সংগ্রহে দর বেঁধে দিয়েছে সরকার। কিন্তু মৌসুমের শুরুতেই 28 থেকে 30 টাকা কেজি দরে ধান বেচাকেনা চলছে নওগাঁর হাটগুলোতে। বাজার দর বেশি থাকায় গত বড় মৌসুমের মতো এবারও সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন কৃষকেরা। আর ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের দরের তুলনায় সরকারি দর অসামঞ্জস্যপূর্ণ। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট।
আগাম জাতের রোপা আমন ধান কৃষকরা কাটতে শুরু করেছেন নওগাঁর মাঠগুলোতে। কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে তুলছেন অনেকেই। মৌসুমের শুরুতেই এসব ধান 1050 থেকে 1070 টাকা দরে বেচা কিনা চলছে প্রান্তিক হাটে। চলতি আমন মৌসুমে কৃষকের কাছ থেকে সরকার 1040 টাকা মন দরে ধান কেনার ঘোষণা দিয়েছে, কিন্তু কৃষকরা বলছেন হাটে দর বেশি থাকায় সরকারি গুদামে ধান দিতে আগ্রহী নন তারা। ধানের দাম যদি এরকম থাকে তাহলে আমরা লস খাবো না, আর ধানের দাম যদি আবার কমে দেয় সরকার তাহলে কৃষক আবার মরে যাবে। গুদামে গেলেও হয়তো ওই দাম পাবো বা অথবা কমও দিবে, 40 টাকা প্রতি 1040 টাকা, আর এখানে বেশি দাম পাচ্ছি, কাজে এখানে দিবে। কাটারি জাতের ধান 1200 টাকা, নাজির 1100 টাকা, নতুন পারিজা 1080 টাকা, 28 1100 টাকা, মামুন স্বর্ণা 1080 টাকা মন। ব্যবসায়ীরা বলছেন সরকারের বেঁধে দেওয়া দরে ধান কেনা শুরু হলে বর্তমান বাজারে কৃষকরা ক্ষতির মুখে পড়বে। সরকার যে রেট দিছে এই রেট যদি আমরা চাল দেই আর প্রেসার ক্রিয়েট করে, সেই ক্ষেত্রে বাজার 700-800 টাকা মন হলে কৃষক লস খাবে, ব্যবসায়ীকেও লস খাবে এবং সরকারের এই অভিযান কিন্তু থমকে যাবে। এই দামে আমরা যদি কিনে চাল করে গোডাউনে আমরা দিতে যাই তাহলে প্রতি কেজিতে আমাদের 5 থেকে 60 টাকা আমাদের লস খেতে হবে। ধান ও চাল সংগ্রহে সরকারি দরকে বাজারের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলছেন চালকল সমিতির নেতা। রেট ডিক্লারেশন হয়েছে, সেখানে ধানের মূল্য 26 টাকা রাখা হয়েছে, চালের মূল্য 37 টাকা নির্ধারিত হয়েছে। এটি অসামঞ্জস্যপূর্ণ বাজার। জেলা খাদ্য বিভাগ জানায় গেল বুড়ো মৌসুমে কৃষকের কাছ থেকে 26 টাকা কেজিতে 32,340 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রার বিপরীতে মাত্র 4,300 মেট্রিক টন সংগ্রহ হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। মাদারীপুরের শকুনি লেকে শুরু হয়েছে 2 দিনের বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা। প্রতিযোগিতা চলবে আজ সন্ধ্যা পর্যন্ত। গতকাল থেকে বিভিন্ন জেলা থেকে আসা শৌখিন মৎস্য শিকারীরা মাছ ধরায় ব্যস্ত থাকেন। জেলা প্রশাসন জানান 4,000 টাকার টিকিট মূল্যে বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার 60 জন মৎস্য শিকারী এতে অংশ নেন। 1 কিলোমিটারের বেশি দীর্ঘ এই লেকে প্রত্যেক প্রতিযোগী 6টি করে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ পাবেন। ওজনের দিক থেকে বড় মাছ ধরা 3 জন মৎস্য শিকারীকে পুরস্কৃত করা হবে বলে জানায় জেলা প্রশাসন। 4-5 জন মিলে মাছ দেখতে লেগে আসছি, মাছ ধরতেছে, দেখে খুব ভালো লাগতেছে। প্রথমে আমরা একটা মাছ পাইছি, মিরকা মাছ, কেজি 3 হবে। তারপর পরাবর আর 2টা পাইছি। এক সিটে 6টা করে ছিপ ফালানো হইতেছে, আর প্রতিটা সিটে 4,000 টাকা করে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাছ মারি আমাদের এই গ্রুপ নিয়ে। দফায় দফায় বৈঠক করেও আলুর দাম বেঁধে দিয়েও বাজারে তা কার্যকর করতে পারেনি সরকার। হিমাগারে প্রতি কেজি আলু 27 টাকা দরে না পাওয়ায় বাড়তি দামে কিনতে নারাজ ব্যবসায়ীরা। আর হিমাগার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত আলু কৃষকেরাই তাদের কাছে 27 টাকার বেশি দামে বিক্রি করছে। শুভ খানের রিপোর্ট। দোকানে টাঙানো তালিকায় প্রতি কেজি আলুর খুচরা দাম লেখা 35 টাকা, অথচ বিক্রি হচ্ছে 40 টাকায়। কে জানি লেখছে, আমার হাতের লেখা না। আমার 38 টাকা কিনে আমি 40 টাকা বেশি। বেশিরভাগ আড়তেই নেই মূল্য তালিকা। আড়তদাররা দাম 35 টাকা কেজি বললেও খুচরা বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বিক্রি করা হইতাছে খুচরা 35 টাকা, পাইকারি 30 টাকা। আমি তো কিনে নিলাম 40 টাকা। কারওয়ান বাজারের আড়তদাররা জানালেন বৃহস্পতিবার বৈঠক করে শনিবার থেকেই সরকারি দাম কার্যকরের আলটিমেটাম দেওয়া হয়। এ খবরে বৃহস্পতিবার রাত থেকেই সরবরাহ বন্ধ। মজুদ আলু দিয়ে শুক্রবার চললেও শনিবার আড়ত বন্ধ রাখার হুমকি ব্যবসায়ীদের। এখন আমরা এই মাল আমদানি করা বন্ধ করে দিচ্ছি, কারণ পাটে এই রেটে মাল কিনতে পারবে না, এখন দিতে পারবে না। হিমাগার থেকে 27 টাকা কেজি দরে আলু না পাওয়ায় বিক্রি বন্ধ রেখেছেন মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের আড়তদার। আর হিমাগার কর্তৃপক্ষ বলছে সংরক্ষিত আলু কৃষকরা তাদের কাছে 27 টাকার বেশি দামে বিক্রি করছে। 8-10 দিন যাবত কোনো আলু বিক্রি করতেছি না, কারণ আমার সরকার যে রেট দিছে আমি রেট কোথা থেকে আনতে পারতাছি না। কৃষকরা সরকার নির্ধারিত রেটে বেচছে না, তার চেয়ে হয়তো 2-1 টাকা বেশি দিচ্ছে, ব্যবসায়িকরাও নিচ্ছে 2-1 টাকা বেশি দিয়ে। হিমাগার থেকে কোনো কারসাজি হচ্ছে কিনা তা তদারকিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান কৃষক নেতার। পাইকারি পর্যায়ে কতটুকু আলু রাখতে পারবে, মজুদ পর্যায়ে বড় ব্যাপারী কতটুকু আলু রাখতে পারবে তার সুনির্দিষ্ট অ্যাক্ট আছে। সেই এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট প্রয়োগ করে এই আলুটা যদি বের করতে পারে তাহলে কিন্তু বাজারে আলুর দামটা কমে আসবে। দেশের অন্যতম বড় আলু অঞ্চল রংপুর বিভাগ। এখানকার 8টি জেলার 90টি হিমাগারে এখনো প্রায় 2 লাখ মেট্রিক টন আলু মজুদ রয়েছে। এর মধ্যে বীজ আলু 1,41,000 মেট্রিক টন আর খাবার আলু 55,000 মেট্রিক টন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।
মুন্সিগঞ্জে পর্যাপ্ত আলু মজুদের পরও বাজার নিয়ন্ত্রণে আসছে না। জেলায় ১৩ লাখ টনেরও বেশি আলু উৎপাদন হয়েছে। কৃষি বিভাগ বলছে আলুর বাজার নিয়ন্ত্রণ করছে মধ্যস্বত্বভোগীরা। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। আলু উৎপাদনে শীর্ষ জেলা মুন্সিগঞ্জে আলুর দাম এখনো নিয়ন্ত্রণে আসেনি। হিমাগার গেট, পাইকারি ও খুচরা বাজার কোথাও সরকার নির্ধারিত মূল্যের বাস্তবায়ন নেই। তাই জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাঠে নেমেছে। আমরা নিয়মিত কোল্ড স্টোরেজে কিন্তু তাদের যে কতটুকু সংরক্ষণ করা আছে এবং প্রতিদিন তাদের কতটুকু বাজারে সরবরাহ করছে এই তথ্যটা আমরা প্রত্যেকটি কোল্ড স্টোরেজের মালিকদের কাছ থেকে নিচ্ছি। হেরা করে কি ডুপ্লিকেট ছবি করে রিসিট করে 22টা 23টা রিসিট করে 2টা করে হেরা চালান পাড়ায়, হেরা 40টা 50টা বেচে। আমার কাছে 10 বছর 20 বছর আলু বেচে না। আলু তো কম দামে বেচতে পারি না, এই জন্য বেশি দাম আনলে বেশি ব্যস্ত, এই জন্য আলুই আনি না। এই দেখ দুগা আলু আনি, দুগা বেশি। আলুর বাজার 50 টাকা থেকে এখন 40 টাকায় নেমেছে। খুচরা বাজারে কেজি প্রতি 35 টাকা নিশ্চিত করতে অভিযান চলছে। বীজ আলু আমাদের পর্যাপ্ত পরিমাণে আছে এবং সরকার নির্ধারিত মূল্য যে দিয়েছে সেই মূল্যতেই বিক্রি হবে। কোল্ড স্টোরেজে অর্থাৎ মিল গেটে, তারপরে হচ্ছে পাইকারি বাজারে, খুচরা বাজারে সরকার নির্ধারিত যে মূল্য আছে সেই মূল্যে যাতে আলু বিক্রি হয় সেটি তদারকি করার জন্য শুরু থেকেই আমরা মাঠে আছি। কৃষি বিভাগ বলছে জেলার হিমাগারগুলোতে 1 লাখ মেট্রিক টনেরও বেশি খাবার আলু মজুত রয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম সিরাজগঞ্জের সবচেয়ে বড় সবজির আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। রিঙ্কু। ধন্যবাদ কাজল। আসলে ভোর থেকে ক্রেতা বিক্রেতার হাক ডাকে মুখরিত সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির বাজার, সিরাজগঞ্জ পৌর পাইকারি সবজির বাজার। ভোর থেকে বিভিন্ন উপজেলা থেকে কৃষকেরা তাদের উৎপাদিত সবজি নিয়ে এখানে আসতে শুরু করেছে এবং ক্রেতা বিক্রেতা হাক ডাকে মুখরিত হতে শুরু করেছে। আমি যদি একটু আপনাকে দেখাই যে এখানে সব ধরনের সবজি, টাটকা সবজি কিন্তু পাওয়া যায় এই আড়তে, এবং এখান থেকে বিভিন্ন খুচরা বিক্রেতারা যারা আছে তারা কিন্তু এখান থেকে সবজিগুলো কিনে নিয়ে তারা খুচরা দামে বিক্রি করে থাকে। আমি যদি একটু দাম আপনাকে জানাতে চাই যে আজকে আলু বিক্রি হচ্ছে পাইকারি 38 টাকা কেজি দরে, বেগুন যেটি সেটি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে, পটল বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে, ফুলকপি বিভিন্ন আকার ভেদে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে, সিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা কেজি দরে, কাঁচামরিচে একটু দাম কিন্তু এখানে একটু বেশি দেখতে পাচ্ছি আমরা। কাঁচামরিচ একটি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি দরে, আলু, তারপরে আছে লেবু বিক্রি হচ্ছে যেটি সেটি হচ্ছে যে আকার ভেদে 250 থেকে 300 টাকা। এখানে কিন্তু আসলে আমরা দেখছি যে কয়েক প্রকার আসলে লেবু রয়েছে। একটা হচ্ছে দেশি লেবু তারা বলছে, একটা বলছে যে কাগজি লেবু, বিভিন্ন ধরনের লেবু আছে। পাশাপাশি শীতের আগাম সবজি উঠতে শুরু করেছে। আমরা ফুলকপি দেখেছি, আমরা দেখেছি সিম দেখেছি, শীতের আগাম মূলা উঠতে শুরু করেছে। এই কিছু কিছু সবজি শীতের উঠতে শুরু করলে আসলে পুরোপুরি কিন্তু আসলে শীতের সবজিগুলো এখনো ওঠেনি। তো আমি যদি আরেকটু বলি যে এখানে এই সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের টাটকা শাকও কিন্তু আসলে বিক্রি হচ্ছে। এই শাকগুলো লাল শাক, লাউ শাক সহ বিভিন্ন প্রকার শাকও এখানে বিক্রি হচ্ছে। তো এইখানে আসলে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত যে সকল সবজি রয়েছে, এই কৃষকেরা সে সকল সবজি এই আড়তে নিয়ে আসে এবং এখান থেকে বিভিন্ন খুচরা বিক্রেতারা এই সকল সবজিগুলো পাইকারি দামে কিনে নিয়ে তারা খুচরা দামে বিক্রি করে থাকে। আরেকটি বিষয় যে এটি এখানে মোট এই আড়তে 100টি দোকান রয়েছে। এখানে প্রতিদিন প্রায় আড়তদাররা যেটি বলছে 30 লাখ থেকে 40 লাখ টাকার আসলে পণ্য বিক্রি হয়ে থাকে। তো কৃষকেরা যেটি বলছে যে এখানে বন্যার কারণে সবজির দাম এবার এখনো কিছুটা বেশি আছে এবং শীতের আগাম সবজি উঠলেও সেগুলো আসলে দাম বেশি, কারণ দীর্ঘদিন বন্যায় কিন্তু সিরাজগঞ্জের এই ফসলের ক্ষেতের কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়েছিল, যে কারণে কিন্তু এই এখানে যেগুলো সবজি বা আগাম শীতের সবজি উঠতে শুরু করেছে সেগুলোর দাম একটু বেশি তারা বলছে। তো এইখানে ভোর রাত থেকে বিভিন্ন উপজেলা থেকে কৃষকেরা তাদের উৎপাদিত এই সকল সবজি নিয়ে আসে এখানে এবং কাকডাকা ভোর থেকেই তারা এগুলো এখানে বিক্রি করে থাকে এবং
এখান থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলায় যেগুলো বিক্রেতারা আছে তারা এগুলো নিয়ে বিক্রি করে থাকে। আমরা এখানে ভোর থেকে আছি এবং ক্রেতা বিক্রেতার হাক ডাকে আসলে মুখরিত হয়ে উঠেছে এই সবজি বাজারটি। পাশাপাশি এখানে সবজির পাশাপাশি বিভিন্ন শাক রয়েছে। আমি যদি একটু কথা বলি যে একজন ক্রেতার সাথে যে এখানে কি ধরনের সবজি বিক্রি হচ্ছে এবং কত টাকা দাম। আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং কি কি কিনছেন এখানে? আমি শয়তানগড়া থেকে এসেছি, দুটা কিনছি আঙ্কেল। দাম কেমন দেখছেন? দাম হলো 25 টাকা চাইছে, 22 টাকা দাম। আমরা একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, আপনি দেখছিলেন যে তিনি বলছিলেন যে এখানে কিন্তু আসলে সবজির দাম নিয়ে তিনি একটু বলছিলেন যে এখানে তারা আসলে এখানে কিনতে এসেছেন এবং দাম একটু বেশি তারা বললেন। আমি যদি আরেকজন বিক্রেতার সাথে কথা বলি যে এখানে তিনি কোথা থেকে এসেছেন এবং আসলে আপনি কোথা থেকে এসেছেন এবং কি কি নিয়ে এসেছেন এখানে? আইসি হলো চন্দ্রকোনা থেকে, কচুর শাক আছে, ডাঙ্গা আছে, এটাই দিয়ে আইসি। কোনটার দাম কেমন আপনি একটু বলবেন? ডাঙ্গা বেচছি 100 টাকা বোঝা, কচুর শাক 5 টাকা আটি, এরকম বেচছি। বেচা বিক্রি কেমন? ভালোই চলতেছে, খারাপ চলে নাই। কাজল, আপনি শুনছিলেন যে একজন বিক্রেতা কিন্তু আসলে বলছিল যে তিনি তার বাগানের তার ক্ষেতের উৎপাদিত শাক এখানে নিয়ে এসেছে এবং তিনি সেটি বিক্রি করেছে। এখানে আমরা দেখছি যে লাল শাক, লাউ শাক, কচু শাক সব বিভিন্ন প্রকার শাকও কিন্তু এখানে রয়েছে। তো ক্রেতা বিক্রেতার হাক ডাকে ভোর থেকে মুখরিত রয়েছে এই আড়তটি এবং এখান থেকে বিভিন্ন উপজেলায় এখানে বিক্রেতারা নিয়ে যেয়ে সেই সবজিগুলো বিক্রি করে থাকে। তো প্রতিদিন প্রায় 30 থেকে 40 লাখ টাকার সবজি এই আড়তে কেনা বেচা হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জের পৌর সবজির আড়ত মালিক সমিতি। তো এই ছিল সিরাজগঞ্জের সবচেয়ে বড় যে পাইকারি সবজির আড়ত, পৌর পাইকারি সবজির আড়ত, সেখান থেকে সর্বশেষ খবর। করোনা পরিস্থিতিতে প্রণোদনা সহ প্রতিটি ক্ষেত্রে সরকার মিথ্যাচার করছে, জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি কথা বলেন। এক দলীয় শাসনের ব্যবস্থা বিশ্বাসী সরকার, তো তারা অন্য ভিন্নমতকে সহ্য করতে চায় না। যে তারা অনেক সময় আগে বলেছেন যে বিএনপি নেই, বিএনপি নাকি আপনার একেবারে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। কিন্তু তাদের সাধারণ সম্পাদকের সারা দিন, প্রত্যেক দিন শুধুমাত্র একটাই কাজ হচ্ছে বিএনপির বিরুদ্ধে কথা বলা। একটা সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে তারা জনগণের কাছে মিথ্যা কথা বলে, এবং কারণটা কি? একমাত্র কারণ যে তাদের জনগণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। চট্টগ্রামে ইকোনমিক জোনে 14 কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করার ক্ষেত্রে কোনোভাবে যদি হালদা নদী ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রিজাউল করিম। গতকাল হালদা নদী পরিদর্শনে এসে তিনি কথা বলেন। মোহর ও মাদুনা ঘাট প্রকল্পের আওতায় প্রতিদিন হালদা থেকে 18 কোটি লিটার পানি উত্তোলন করা হয়। নতুন করে আরও 14 কোটি লিটার পানি উত্তোলন করলে নদীটির জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। পরে রাউজানে সাত্তারঘাট এলাকায় এক সভায় অংশ নেন মন্ত্রী। বিশুদ্ধ পানি সরবরাহ কিন্তু আমাদের দায়িত্ব। যদি দেখা যায় সেই পানি সরবরাহ করার ক্ষেত্রে হালদার স্বাভাবিক অবস্থা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে নিশ্চয়ই সেক্ষেত্রেও আমরা যে ব্যবস্থা নেওয়া দরকার সেটাও আমরা নেব। আমরা সারা বাংলাদেশের সকল মৎস্যজীবীরা যখন মৎস্যাহরণ বন্ধ থাকবে সেই সময় তাদের যাতে খাবারের কোনো সমস্যা না হয় সেজন্য আমরা তাদেরকে প্রণোদনা হিসাবে খাবার দিচ্ছি। ফেনীতে বাস চাপায় সিএনজি অটোরিকশার 2 যাত্রী আহত হয়েছেন 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে নোয়াখালী থেকে যাত্রী নিয়ে ড্রিম লাইনের একটি বাস ঢাকা যাচ্ছিল। পথে ফেনীর দাগনভুয়া বসুরহাট রোডে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার 2 যাত্রী মোহাম্মদ জাকারিয়া এবং আইনুল হকের মৃত্যু হয়। আহত হন অপর 3 যাত্রী। হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ঘাতক বাসটি জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। প্রতিষ্ঠার 48 বছরেও সিসি ক্যামেরা আওতায় আসেনি দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। ফলে বন্দরে আমদানি রপ্তানি পণ্য চুরি, বারবার ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড সহ নানা অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে পার পেয়ে যাচ্ছে দুর্বৃত্তরা।
দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসলেও বন্দর কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের। তবে শিগগিরই সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। আজিজুল হকের পাঠানো তথ্য ছবিনা রিপোর্ট। দেশের আমদানি রপ্তানির সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। প্রতিদিন প্রায় 1000 পণ্যবাহী ট্রাক ও যানবাহন যাতায়াত করে এই বন্দর দিয়ে। প্রতি বছর 40,000 কোটি টাকার পণ্য আমদানি এবং 8,000 কোটি টাকার রপ্তানিও হয়ে থাকে। কিন্তু এখনো বন্দরটিতে স্থাপন করা হয়নি সিসিটিভি ক্যামেরা। এবং করবে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নিরাপত্তার সহায়ক হবে বলে আমি মনে করি। বারবার প্রতিশ্রুতি দিয়েও বন্দরকে সিসিটিভির আওতায় না আনায় হতাশ ব্যবসায়ী নেতারা। বিভিন্ন সময় বিভিন্ন মালামাল চুরি থেকে আরম্ভ করে বিভিন্ন সমস্যা এখানে জর্জরিত। সিসি ক্যামেরার জন্য আমরা বারবার পটকে বলছি, কিন্তু ওনারা গড়িমসি করে এখনো 6 মাস লাগে। সিসি ক্যামেরা লাগাতে 6 মাস লাগে না। তবে শিগগিরই সিসিটিভি স্থাপনের আশ্বাস দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। অল্প কিছুদিনের মধ্যে আমরা সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করতে পারবো। সিসি ক্যামেরা স্থাপন করা হলে স্থলবন্দরের নিরাপত্তা অধিকতর নিশ্চিত হবে। 1972 সালে প্রতিষ্ঠিত বেনাপোল স্থলবন্দর থেকে রাজস্ব আয় হয় প্রায় 5,000 কোটি টাকা। সময় সংবাদ, বেনাপোল। বৈরী আবহাওয়ার নেতিবাচক ধাক্কা লাগছে দেশের ধান উৎপাদনে। বিশ্বব্যাংক বলছে চলতি অর্থ বছরে মাত্র 1 লাখ টন ধান বাড়তি উৎপাদন হবে। শুধু তাই নয়, উৎপাদনের প্রবৃদ্ধি নামবে 1% নিচে। বৈরী পরিস্থিতি মোকাবিলায় সক্ষম উচ্চ ফলনশীল জাত থাকলেও আবাদে আগ্রহী হচ্ছেন না কৃষকরা। এই অবস্থায় কৃষকদের বিনামূল্যে খরা, বন্যা, লবণাক্ত সহিঞ্চু উন্নত জাতের বীজ দেওয়ার ঘোষণা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। শুভ খানের রিপোর্ট। কয়েক দফা বন্যার পর চড়া দামে বীজ কিনে আমন আবাদ করেছেন কৃষকরা। অপেক্ষা দিন কয়েক পর সোনালী ধানে গোলা ভরার। অথচ শেষ মুহূর্তে এসে নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি আর দমকা বাতাসে পানিতে নুয়ে পড়েছে পাকা ধানের মাথা। যোগ হয়েছে পোকামাকড়ের উৎপাতও। এই অবস্থায় আমনের ফলন নিয়ে শঙ্কায় কৃষকরা। আগে তো বন্যা, আর তারপরে ধান সব নষ্ট হয়ে গেছে, পোকায় শেষ। নিম্নচাপে ধান টান সব ফেলে দিয়ে নষ্ট করতেছে। সম্প্রতি কমোডিটি মার্কেটস আউটলুক শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে চলতি অর্থবছরে বাংলাদেশে ধানের উৎপাদন বাড়বে যৎ সামান্য। উৎপাদন হবে 3,60,00,000 মেট্রিক টন, যা গত অর্থবছরের চেয়ে মাত্র 1 লাখ টন বেশি। ধানের উৎপাদন প্রবৃদ্ধি 2.87% থেকে এক ধাক্কায় নেমে আসবে 0.28%। যদিও এই প্রতিবেদনের সাথে একমত নয় বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র। সবচেয়ে বড় ফসল হলো আমার বোরো, তার দ্বিতীয় ফসল হলো আমার আমন, তৃতীয় হলো আউশ। প্রথমটা এবং তৃতীয়টা কিন্তু আমার খুব ভালো হয়েছে। সেই ক্ষেত্রে আমার আমনটা যতই কম হোক তাও 1% নিচে নামবে না, 1% উপরেই থাকবে। বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র এ পর্যন্ত শতাধিক ধানের উন্নত জাত উদ্ভাবন করলেও দেশের প্রায় 70% জমিতে চাষ হচ্ছে 25 বছরের পুরনো ব্রি 28 ও ব্রি 29 এই দুটি জাত। এ অবস্থায় মাঠ পর্যায়ে উন্নত জাত নিতে এবার 8 ঘাট বেঁধে নেওয়ার কথা জানান কৃষিমন্ত্রী। হাইব্রিডটা উৎপাদন এবার বৃদ্ধি করব, যাতে আগামী বুড়োতে আমরা একটা উল্লেখযোগ্য পরিমাণ ধানের উৎপাদন বৃদ্ধি করতে পারি। বিশ্বব্যাংক বলছে উৎপাদন প্রবৃদ্ধি কমলেও বিশ্বে ধান উৎপাদনে যথারীতি তৃতীয় স্থানেই থাকবে বাংলাদেশ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশে ইলিশ উৎপাদনের রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, সে সাথে বাড়ছে মাছের আকারও। গত 1 দশকে শুধুমাত্র এই অঞ্চলে আহরণ করা হয়েছে 37,25,000 মেট্রিক টন ইলিশ মাছ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইলিশকে জাতীয় মাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, এ নিয়ে বাস্তবধর্মী গবেষণা একেবারে কম। বিশ্ব খাদ্য সংস্থা 1953 সাল থেকে ইলিশ মাছ নিয়ে তথ্য সংগ্রহ করলো। এই তালিকায় বাংলাদেশ যুক্ত হয় 1984 সালে। গত 67 বছরে বিশ্বে সংগৃহীত 1,25,00,000 মেট্রিক টন ইলিশ মাছের মধ্যে 36 বছরে বাংলাদেশে উৎপাদন হয়েছে 97 লাখ মেট্রিক টন। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা, এটার এই অঞ্চলটা ইলিশের খাদ্যকণা বা খাদ্যচক্র এবং আবাসস্থল হিসাবে অত্যন্ত উপযুক্ত। মূলত 500 বর্গ কিলোমিটারের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা ইলিশের মূল বিচরণ ক্ষেত্র, কিন্তু নানা জটিলতায় ডিমপাড়া সহ জীবনচক্রে নানা সমস্যায় পড়তে হচ্ছে ইলিশ মাছকে। তাই বিদ্যমান সমস্যাগুলো সমাধান করা না হলে মাছ আহরণের হার কমে আসতে পারে বলে শঙ্কা মৎস্য বিশেষজ্ঞদের। নদীতে ইলিশের পরিমাণ
কম, অর্থাৎ নদীতে কম ঢুকছে, নদীর মুখ জাল দিয়ে বন্ধ করে ফেলা হয়েছে। তাহলে কাজেই নদীর মুখে অবশ্যই একটি করিডোর ইলিশের জন্য সারা বছরের জন্য খোলা রাখতে হবে, যেখানে কোনো জাল পাতা যাবে না। সাগরে ইলিশ মাছ ধরার উপর নির্দিষ্ট সময় নিষেধাজ্ঞা থাকায় গত 2 বছর ধরে বড় সাইজের ইলিশ মাছ জেলেদের জালে ধরা পড়ছে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা। 65 দিন কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ রাখছিলাম এবং কঠোরভাবে এটা মানা হয়েছে, যার জন্য মাছগুলো কিন্তু বড় হওয়ার সুযোগ পাইছে, যার জন্য আমরা এই বছর এত বড় বড় ইলিশ দেখতেছি বাজারে। তবে ইলিশের জন্য নিরাপত্তা স্থান নিশ্চিত করা না গেলে মিয়ানমারের ইরাবতী অববাহিকায় ইলিশ চলে যাওয়ার সংখ্যা বিশেষজ্ঞদের। আমরা এটা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু ইলিশ তার নিজের মতো করেই তার আবাসভূমি সে পছন্দ করে নিবে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে। 2019 সালে বাংলাদেশে আরোহণ হয়েছে 5,33,000 মেট্রিক টন ইলিশ মাছ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভোরের সময় আরও থাকছে। আজ বাফুফের সহসভাপতি পদে নির্বাচনের লড়াইয়ে নামবেন তাবিথ আউয়াল মহিউদ্দিন মহি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আশ্বাস কমিশনের। বন অধিদপ্তরের নির্দেশে করোনা পরিস্থিতি দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর রোববার খুলছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। নানা প্রস্তুতির কথা জানিয়ে কর্তৃপক্ষ বলছে, বিশেষ নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মাথায় রেখেই দর্শনার্থীদের ঘুরতে হবে। গাজীপুর থেকে রাজিবুল হাসানের রিপোর্ট। পার্ক খোলার আগে চলছে শেষ সময়ের প্রস্তুতি। পাখি দেখে মনে হচ্ছে দীর্ঘ বিরতির পর এবার সময় এসেছে নানা ঢঙে ঘরবন্দি মানুষকে আনন্দ দেয়ার। যেন বিনোদন দিতেই পরিবারের নতুন সদস্য নিয়ে খুনসুটিতে ব্যস্ত জেব্রা, ওয়েলবিস্ট, কমনওয়েলথ। 4,500 পশু পাখির অরণ্য ঘেরা বিশাল এ পার্কের প্রাণ প্রকৃতিতেও বিরাজ করছে ভিন্ন এক আমেজ। এদিকে খোলার সিদ্ধান্তে খুশি কর্মকর্তা কর্মচারীরা জানালেন নানা প্রস্তুতির কথা। অনেকদিন পর পার্ক খুলতেছে, ভালো লাগতেছে, দর্শনার্থীরা আসবে, ঘুরবে, ফিরবে, আমরা সবাই আগের মতো একসাথে কাজ করব। আমরা কিছু প্রাণী অনেক আগেই ছিল, যেগুলো আমরা স্টাফিং করে রেখেছি, এগুলা আমরা মিউজিয়ামে স্থাপন করব, এগুলোও মানুষকে অনেক আনন্দ দিবে। আমাদের যে ভিজিলেন্স টিম আছে, আমাদেরকে টিম গঠন করে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় সেই টিমটা হল করবে মোটরসাইকেল দিয়ে। আর পার্কের শীর্ষ কর্মকর্তা বললেন, বন্ধের সময় বিভিন্ন প্রাণীর জন্ম নেওয়া শাবক আগত দর্শনার্থীদের বাড়তি আনন্দ দিবে। পাখি সহ এই সমস্ত কিছু কিছু বন্যপ্রাণী তারা তাদের পরিবেশটাকে নিজের মতো করে ফেলেছিল, যেখানে তাদের বংশবিস্তার এবং তাদের খাওয়া দাওয়া সহ সব কিছু খুবই সুন্দরভাবে। এটা আমি আশা করি যে আমাদের দেশবাসীকে আমরা বাড়তি কিছু দিতে পারবো। 3,690 একর জায়গা নিয়ে 2013 সালে পার্কটি যাত্রা শুরু করে। মঙ্গলবার ছাড়া সপ্তাহে 6 দিন 50 টাকা টিকিটে দর্শনার্থীরা পার্কে প্রবেশ করতে পারেন। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। বিশ্বব্যাপী বৃহস্পতিবার একদিনে প্রায় 5.5 লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 7,000-এর বেশি। ইউরোপ জুড়ে আক্রান্ত প্রায় 3 লাখ। ইউরোপের বিভিন্ন দেশে একদিনে মারা গেছেন 2,500 মানুষ। কাজে আসছে না লকডাউন আর কড়াকড়ি। এ বিষয়ে পর্তুগালের লিসবন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান আশিক। করোনার দ্বিতীয় ঢেউয়ে একেবারেই বিপর্যস্ত গোটা ইউরোপ। অধিকাংশ দেশেই আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। লকডাউন, কারফিউ সহ কোনো পদক্ষেপই যেন কাজে আসছে না। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, রাশিয়া, ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশ। এছাড়া ছোট ছোট বিভিন্ন দেশেও বাড়ছে সংক্রমণের হার, সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যা। যেরকম পোল্যান্ড, বেলজিয়াম, পর্তুগালের মতো দেশেও রয়েছে সংক্রমণের চরম ঊর্ধ্বগতি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রায় প্রত্যেকটি দেশই একরকম টালমাটাল অবস্থায় রয়েছে। চলমান বিধিনিষেধ আরও দৃঢ় করতে কাজ করছে প্রত্যেকটি দেশের স্বাস্থ্য এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এছাড়া 31শে অক্টোবর হ্যালোইনকে ঘিরে উদ্বেগ রয়েছে প্রত্যেকটি দেশেরই। নৈশকালীন জীবনযাত্রা বন্ধ করা সহ আরোপ করা হয়েছে বিভিন্ন নিষেধ। তবে সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি আরও কতটা ভয়াবহ হতে পারে সেটি নিয়ে প্রত্যেকেই রয়েছে শঙ্কায়। এরই মধ্যে ইউরোপের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ অনেক দেশই অনুৎসাহিত করছে। কর্ম হারিয়ে বেকার অনেক মানুষ। শীতের শুরুতে এমনিতে কর্মসংস্থানের সুযোগ কম থাকায় বিপাকে অনেক প্রবাসী বাংলাদেশিরাও। সামনের দিনগুলিকে ঘিরে উদ্বেগ রয়েছে তাদের মধ্যেও। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ,
লিসবন, পর্তুগাল। ধীরে ধীরে আয়ারল্যান্ডের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোতে বাংলাদেশিরাও জায়গা করে নিচ্ছেন। এতে বিদেশের মাটিতে বাংলাদেশের নামটিও উচ্চারিত হচ্ছে বেশ প্রশংসার সাথেই। প্রবাসী বাংলাদেশিদের সম্পর্ক উন্নত হচ্ছে সংসদ সদস্য থেকে মন্ত্রীদের সাথে। ফিনেগালের প্রথম সারির নেতা ও মন্ত্রী ফ্রাঙ্ক ফিহানের সাথে এক ভার্চুয়াল সভায় বাংলাদেশি মিডিয়া অভিবাসীদের নিয়ে কাজ করা বাংলাদেশিদের সাথে উঠে এসেছে নানান কথা। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। আয়ারল্যান্ডের শীর্ষ রাজনৈতিক দল ফিনেগল বেশ কয়েক বছর রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে দলটির। শীর্ষ এই রাজনৈতিক দলটির সাথে সম্পৃক্ত রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশিও। ফলে সামগ্রিক আইরিশ রাজনীতিতে বাড়ছে বাংলাদেশিদের প্রভাব। এর ওই ধারাবাহিকতায় আইরিশ সরকারের জনস্বাস্থ্য, স্বাস্থ্য এবং ঔষধ কৌশল প্রতিমন্ত্রী ফ্রাঙ্ক ফিয়ান বাংলাদেশিদের সাথে একটি ভার্চুয়াল মতবিনিময় সভা করেন। এতে অভিবাসী নিয়ে কাজ করা রুবাই দ্বীপ সহ বাংলাদেশি গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এ সময় আইরিশ মন্ত্রী বলেন, আয়ারল্যান্ডের রাজনীতি থেকে শুরু করে সব জায়গাতেই বাংলাদেশিদের পদচারণা রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরো জোরদার হবে বলেও মত তার। বাংলাদেশে আমার কখনো যাওয়া হয়নি, তবে আমার অনেক ভালো বাংলাদেশি বন্ধু আছেন। আয়ারল্যান্ডের বর্তমান অবস্থার জন্য বাংলাদেশিদেরও অবদান রয়েছে। আমি খুশি ও নিজেকে গর্বিত মনে করছি, কারণ বাংলাদেশিরা আমাদের কমিউনিটিতে আছেন। শান্তিপ্রিয় দেশ হিসাবে আয়ারল্যান্ডের নাম শীর্ষে। দেশটির রাজনীতি, ব্যবসা, ব্যাংক সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন বাংলাদেশিরা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ। ভারতীয়দের জন্য 3 ক্যাটাগরির ভিসা দেয়া শুরু করেছে পশ্চিমবঙ্গের বাংলাদেশ উপ হাই কমিশন। পর্যটক ভিসা এখনও দেয়া শুরু হয়নি, তবে বিজনেস ভিসা, কর্মকর্তা ও শিক্ষার্থীদের ভিসা দিচ্ছে বাংলাদেশ। কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনার তৌফিক হাসান এ কথা জানিয়েছেন। করোনা পরিস্থিতিতে এতদিন ভিসা দেয়া বন্ধ ছিল। সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলে আগামীতে ভারতীয় পর্যটকদেরও জন্য খুলবে বাংলাদেশের দরজা। কুয়েতের শোয়েখ অঞ্চলে বাংলাদেশি অধ্যুষিত সুক জুম্মা বা হলিডে মার্কেট খুলে দেওয়া হলেও এখনও জমে ওঠেনি বেচাকেনা। আর তাই লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ অন্যান্য দেশের ক্রেতারা আগের মতো না আসায় বাজারটির এখন বেহাল দশা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের রিপোর্ট। কুয়েতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মাসে খুলে দেওয়া হয়েছে ফ্রাইডে মার্কেট নামে খ্যাত সুক জুম্মা। করোনা মহামারীর কারণে এখনো জমে ওঠেনি এই মার্কেটের কেনাকাটা। প্রায় কাটা শুরু হয়ে পড়েছে এই মার্কেটটি। এমত অবস্থায় দোকানেরা গুনছে লোকসানের খাতা। কর্মহীন বেকার হয়ে পড়া বাংলাদেশি সহ অন্যান্য দেশের ক্রেতারা আগের মতো আর কেনাকাটা করছেন না। ফলে এই বাজারটির অবস্থা এখন বেহাল দশা। লোকসান কাটিয়ে উঠতে আশাবাদী এই সকল মার্কেটের বাংলাদেশি ব্যবসায়ীরা। তারা মনে করেন আবারও করোনা মহামারীর সংকট কাটিয়ে ফিরে আসবে স্বাভাবিক কেনাকাটার ধুম, আবারও প্রাণ চাচ্ছিল ফিরে আসবে কেনাকাটার। এটাই বাংলাদেশি প্রবাসীদের প্রত্যাশা। আমরা স্বল্প মূল্যে অনেক কিছু এখানে পাই। কুয়েতের এমন কিছু জিনিস নাই যে এখানে নাই। সুতরাং কুয়েত সরকারকে আমরা ধন্যবাদ জানাই। স্বাস্থ্যবিধি আছে এবং গ্লাভস এবং মাস্ক পরা এবং মেনে চলবো ইনশাল্লাহ। এবং পর্যায়ক্রমে আমাদের যে ক্রেতা আছে আস্তে আস্তে বাড়ছে এবং আরো বাড়বে ইনশাল্লাহ। থেকে না ভালো হবে ইনশাল্লাহ। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বাংলাদেশের প্রবাসী সকল বাংলাদেশিরা। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। মহামারী করোনায় মাস্কের আলে ঢাকা পড়েছে হাসি, আর সেই সঙ্গে ফুরিয়েছে ঠোঁট রাঙানোর প্রয়োজনও। এতে ধস নেমেছে এই প্রসাধনীর বাজারে। আদিযুগ থেকে নারীর সাজের অন্যতম এই অনুষঙ্গের ব্যবহার ও বিবর্তন নিয়ে আয়ারল্যান্ড থেকে জানাচ্ছেন সৈয়দ জুয়েল। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মুখে মুখে মাস্ক বিধিনিষেধের জেরে আগের মতো উৎসব পার্টির পাটও কমেছে। এ কারণে চরম ধাক্কা লেগেছে লিপস্টিক ব্যবসায়। লরিয়েল, ম্যাক, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, কালার, এস্টিলেডার মতো নামি দামি ব্র্যান্ড এসেছে নারী ঠোঁট রাঙাতে। মাস্ক সহজে সরছে না, এ আন্দাজ করে অনেক ব্র্যান্ডই চোখের প্রসাধনীর দিকে ঝুঁকছে। কেবল নারী নয়, সুমেরীয়, মিশরীয়, রোমান সভ্যতায় পুরুষরা ব্যবহার করত এই লিপস্টিক। সে সময় কোসিনিয়াল নামের পরজীবী পতঙ্গ যা ক্যাকটাস গাছে বাসা বাঁধত। এ থেকে পাতা কেটে 3 মাস উষ্ণ জায়গায় তা দিয়ে কারমাইন রং পাওয়া যেত। মেরুন রঙের আগমন সেই থেকেই। সে সময় সুরক্ষার জন্য ব্যবহার হতো এই লিপস্টিক।
লিপস্টিকের উজ্জ্বলতা আরো চকচকে ভাব আসে 1656 সালে। তখন মাছের আঁশ দিয়ে কৃত্রিম মুক্তার নির্যাস তৈরি করে উজ্জ্বলতা আনা হতো। অনেক চড়াই উত্তরায় পেরিয়ে 1923 সালের দিকে আপ লিপস্টিক তৈরি হয়। বর্তমান আধুনিক লিপস্টিকের শুরু সেখান থেকেই। করোনা শেষে আবারও লিপস্টিক ব্যবসায় হাসবে শপিং মলগুলো, আবারও মাস্কবিহীন হাসিতে ভাসবে নারীর ঠোঁট। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারে কথার বাক্যে একে অপরকে ঘায়েল করতে ব্যস্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। শুক্রবার নির্বাচনী জনসভায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন বাইডেন জয়ী হলে পুরো যুক্তরাষ্ট্র হতাশায় পড়বে। বাইডেন মার্কিন অর্থনীতিতে ধ্বংস করবেন বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে পাল্টা অভিযোগ করে বাইডেন বলেন ট্রাম্পের শাসনামলে 70,000 মার্কিন নাগরিক তাদের চাকরি হারিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তনের ঝুঁকির বিষয়ে উদাসীন বলেও দাবি করেন বাইডেন। দুই প্রার্থীর নির্বাচনী প্রচার ও মার্কিন রাজনীতির খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাকি। কাজল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। একেবারে নির্বাচনী দিনের দোরগোড়ায় আমরা হাজির হয়েছি। এই মুহূর্তে দিন রাত কিন্তু দুই প্রেসিডেন্ট প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন তারা বিভিন্ন অঙ্গরাজ্যে চষে বেড়াচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার চেষ্টা করছেন। এই শেষ মুহূর্তে এসে তারা ফোকাস দিচ্ছেন, বেশি তারা জোর দিচ্ছেন হচ্ছে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোর দিকে। আমরা জানি যে এখন পর্যন্ত ঝুলন্ত অঙ্গরাজ্য রয়েছে 7-8টি। এর মধ্যে সবচেয়ে বড় ঝুলন্ত এবং সুইং স্টেট হচ্ছে ফ্লোরিডা, যেখানে 29টি ইলেকটোরাল ভোট রয়েছে। তারপরে রয়েছে পেনসিলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা, ওহাইও, জর্জিয়া, অ্যারিজোনা এবং মিশিগান। এই যে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো, সেই অঙ্গরাজ্যগুলোর তে তারা এখন দিন রাত তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। কোনো অঙ্গরাজ্যে যদি প্রেসিডেন্ট প্রার্থী যদি নির্বাচনী প্রচারণা চালান, তাহলে অন্য ঝুলন্ত অঙ্গরাজ্যে পাঠাচ্ছেন তার রানিং মেটকে, এবং পাশাপাশি তাদের হয়ে যারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন নিজ দলের নেতাকর্মী এবং পরিবারের সদস্য, তারা যাচ্ছেন অন্য কোনো অঙ্গরাজ্যে। অর্থাৎ যে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো আছে, সেই অঙ্গরাজ্যগুলোতে প্রতিদিন 2-3টি করে সমাবেশ হচ্ছে রিপাবলিকানদের পক্ষ থেকে এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে। আমরা দেখেছি যে এই শেষ মুহূর্তে এসে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, তিনিও কিন্তু প্রায় প্রতিদিনই নির্বাচনী সমাবেশ চালাচ্ছেন। পাশাপাশি আমরা দেখছি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন, তিনি যেমন প্রচারণা চালাচ্ছেন, তেমনি তার হয়ে সবচেয়ে বেশি প্রচারণায় অংশ নিচ্ছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনিও কিন্তু প্রচারণার সমান তালে চালিয়ে যাচ্ছেন। এই যে মুহূর্তে নির্বাচনের বাকি আছে আর মাত্র 3 দিন, এই সময়ে ভোটাররা এখন চিন্তা ভাবনা করছেন যে কাকে ভোট দেয়া যায়। কারণ যে ঝুলন্ত অঙ্গরাজ্যের কথা আমি বলেছি, সেই ঝুলন্ত অঙ্গরাজ্যগুলো এজন্যই ঝুলন্ত যে ওই অঙ্গরাজ্যের একটি বড় অঙ্কের ভোটাররা তারা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেননি যে তারা কি রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন নাকি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ভোট দেবেন। কিন্তু ডিসিশন নিয়ে ফেলতে হবে এখনই, সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে এখনই, এবং সেই সিদ্ধান্ত নেয়ার পথেই তারা রয়েছেন। এবং এই যে সুইং স্টেট, সিদ্ধান্তহীনতায় যেসব ভোটাররা ভুগছেন, তাদের ভোট কেন্দ্রে যাওয়া এবং তারা যে প্রার্থীকে ভোট দেবেন তার উপরেই কিন্তু নির্বাচনী ফলাফল নির্ভর করছে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে যুক্তরাষ্ট্রের যে জনগোষ্ঠী এবং রেজিস্টার্ড যে ভোটার, সেই ভোটারদের মধ্যে 24 কোটি ভোটারের মধ্যে ইতিমধ্যে আগাম ভোট হয়ে গেছে 9 কোটি প্রায়। এবং এই 9 কোটি ভোটের মধ্যে যে জরিপ আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু জো বাইডেন অর্থাৎ ডেমোক্র্যাট
প্রেসিডেন্ট প্রার্থী তিনি অনেক ভোটের ব্যবধানে এগিয়ে আছেন বলে জরিপ বলছে। যদিও 2016 সালের যে নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন, সেই সময়ের যে জরিপ, সেই জরিপ কিন্তু বাস্তবে সত্য প্রমাণিত হয়নি। এরপর থেকে মার্কিন রাজনীতিতে জরিপ নিয়ে তেমন একটা আস্থা এবং বিশ্বাস নেই। জরিপের নিয়ে যে আস্থার একটা সংকট রয়েছে, কিন্তু তারপরেও যে 30% ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং 60% ভোট পেয়েছেন জো বাইডেন, যে আগাম ভোট পড়েছে সেখান থেকে ধরে নিতে পারি যে এতটা জরিপের হেরফের হয়তো হবে না। সেই জায়গা থেকে তারা কিন্তু এগিয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প কিছুটা হলেও আমরা বলবো। কিন্তু জরিপ আবার অন্যটা বলছে যে ভোটের দিন অর্থাৎ নভেম্বরের 3 তারিখে যে ভোট হবে মূল নির্বাচনের দিন, সেখানে যারা ভোট দিতে যাবেন সেই যে ভোটের যে ফ্লোটা হবে সেখানে ডোনাল্ড ট্রাম্পের সমর্থিত ভোটাররাই বেশি ভোট দেবেন বলে নানান জরিপে উঠে আসছে। এরকম একটি হাড্ডাহাড্ডি অবস্থায় যে হিডেন ভোটাররা আছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে, রাজনীতিতে আমরা জানি বাংলাদেশি যারা আমরা নাগরিক তারা সবাই কিন্তু ভোটার, কিন্তু আমেরিকায় সব নাগরিকরা কিন্তু ভোটার নন। কারণ ভোট দিতে হলে তাদেরকে আগে থেকে সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে হয়, রেজিস্টার্ড ভোটার হতে হয়। সেই রেজিস্টার্ড ভোটারের মধ্যে একটি অপশান আছে যে আপনি কি রিপাবলিকান দলের সমর্থক নাকি আপনি ডেমোক্র্যাট দলের সমর্থক, এটি উল্লেখ করা যায়, কিংবা আপনি কি স্বতন্ত্র সমর্থক কিনা সেটিও উল্লেখ থাকে। সেই জায়গা থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে কত ভাগ রিপাবলিকান ভোটার এবং কত ভাগ ডেমোক্র্যাট ভোটার সেটা কিন্তু আগেই আমরা জেনে যাই। কিন্তু এই যে স্বতন্ত্র যে ভোটার, সেই ভোটারগুলোই হচ্ছে সিদ্ধান্তহীনতায় থাকেন যে তারা কাকে নির্বাচনে ভোট দেবেন। এবং নির্বাচনের যে এই সময়টা যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, সেখানে এই সিদ্ধান্তহীনতায় থাকা হিডেন ভোটাররাই কিন্তু একটা ফ্যাক্টর হয়ে যাবেন। এই হলো যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণায় একটি হিসাব। আপনাকে আমি বলি কাজল, যে নির্বাচনটা যখন হবে বাংলাদেশ সময়টাই আমি বেশি করে উল্লেখ করছি আমাদের সময় সংবাদের দর্শকের জন্য। বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা থেকে 7টার মধ্যে নির্বাচনের ভোট শেষ হয়ে যাবে। তারপরে অন্ততপক্ষে 3-4টি অঙ্গরাজ্য আছে যেটিতে ফলাফল পেয়ে যাব আমরা 3 থেকে 4 ঘন্টার মধ্যে, অর্থাৎ বুধবার সকাল 10টার মধ্যেই কিন্তু কয়েকটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফল পাওয়া যাবে। এর মধ্যে ঝুলন্ত অঙ্গরাজ্য রয়েছে কয়েকটি, এবং সেই ঝুলন্ত অঙ্গরাজ্যের ফলাফল কি সেটি যদি যেদিকে যাচ্ছে তাতে করে দর্শকরা কিন্তু আগে থেকেই আগাম ধারণা করতে পারেন যে ডোনাল্ড ট্রাম্প কি হোয়াইট হাউস দখলে রাখবেন নাকি সাদা বাড়ি দখলের নতুন অধিকর্তা হতে যাচ্ছেন জো বাইডেন। তো এই ছিল আমার কাছে আজকে দিনের সর্বশেষ। আমি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকালকে আমি পেনসিলভেনিয়ায় যাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশ কভার করার জন্য, এবং সেইখান থেকে আমেরিকার পথে পথে ডেলোয়ারে যে জো বাইডেনের বাড়ি আছে সেখানে যাব। তারপরে নির্বাচনের দিনে আমি থাকব হোয়াইট হাউসে ওয়াশিংটন ডিসি থেকে। সময় সংবাদের দর্শকদেরকে আপনার মধ্যে আমি জানাচ্ছি যে যুক্তরাষ্ট্রের মার্কিন রাজনীতির সর্বশেষ তথ্যটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। মার্কিন মুলুকের নির্বাচনের সবশেষ অবস্থা জানাচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আবারও দেশের খবর। রাজশাহী নওদাপাড়া মাছের আড়তে সব ধরনের মাছের সরবরাহ বেড়েছে, এতে কমে এসেছে দাম। তবে মৎস্য চাষিদের দাবি উৎপাদন খরচের তুলনায় বাড়েনি দাম। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। ভোরের আলো ফোটার পর থেকে মৎস্য চাষিরা তাদের পুকুরের মাছ ধরে নিয়ে আসতে শুরু করেন বাজারে। সময় বাড়ার সাথে বাজারে বাড়তে থাকে রুই, কাতলা, পাঙ্গাস, বোয়াল, সিলভার কাপ সহ হরেক রকম তাজা মাছের সরবরাহ। সেই সাথে বাড়ে ক্রেতা বিক্রেতার সমাগম। প্রতিদিন সকাল থেকে রাজশাহীর নওদাপাড়া মাছের আড়তে চলে পাইকারি বেচাকেনা। মৎস্য চাষিদের দাবি মাছের উৎপাদন খরচ যেভাবে বেড়েছে সে তুলনায় বাড়েনি দাম। এক বস্তা ফিট আপনার কিনতে হচ্ছে 900
900 920 আর মাছের দাম এসে আপনার কম দাম। গত বছরের থেকে বাজারে বের কম। শুধু পুকুর নয়, নদী খাল বিলের খয়রা, ট্যাংরা, পুঁটি, গুচি মাছও ওঠে এই আড়তে। সরবরাহ বেড়ে যাওয়ায় বিলের মাছের দামও কম বলে জানান ব্যবসায়ীরা। এখন বিলের মাছ অতিরিক্ত আসছে, এখন কিছু হলো কমেছে দাম। বিলের মাছ খলছে, পুঁটি, ট্যাংরা, ফালগুজি এগুলা। এসব মাছ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা পাইকারি দরে কিনে বিক্রির জন্য নিয়ে যান স্থানীয় বাজারগুলোতে। আবার ট্রাক যোগে তাজা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় চলে যায়। আমরা মাছ কিনি, সাপ্লাই বাজারে পাঠাই, এখানে আমরা আবার মাছ কিনে আবার গ্রামে বিক্রি করি। মাছ যাচ্ছে আপনারা ঢাকা, সিলেট, আপনারা সব জায়গাতে যায়। রাজশাহী মৎস্য অধিদপ্তর জানায়, জেলায় 13,000 হেক্টর জমিতে মোট 50,000 পুকুর রয়েছে। বছরে মাছ উৎপাদন হয় প্রায় 84,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সরবরাহ সংকটের দোহাই দিয়ে সরকার নির্ধারিত দামে বাজারে আলু বিক্রি করছেন না আড়তদাররা। এই মুহূর্তে রাজধানী মোহাম্মদপুর কৃষি মার্কেটে আছেন রিপোর্টার জুবাইর ফয়সাল। চলে যাচ্ছে তার কাছে। জুবাইর। কাজল, আমি এখন রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের পাইকারি আড়তগুলোতে, এবং এখানে মূলত পেঁয়াজ, আলু, আদা, রসুন এই পণ্যগুলো বিক্রি হয় এই বাজারে। এবং আমরা সকাল থেকে এসে যেটি দেখতে পাচ্ছি, ঠিক ক্রেতাদের ওই রকম আসলে আনাগোনা নেই, যেহেতু একটু বৃষ্টি হচ্ছে সকাল থেকেই, যে কারণে আমরা দেখছি যে ক্রেতাদের বা যারা খুচরা বিক্রেতা বিভিন্ন বাজারে এখান থেকে নিয়ে বিক্রি করেন তাদের উপস্থিতি কিছুটা কম। আমরা যেটি দেখতে পাচ্ছি, বাজারে এসে কয়েকজনের সাথে কথা বললাম, তারা আমাদেরকে যে বিষয়টি জানাচ্ছেন সেটি হলো যে বাজারে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না বা বিক্রি করতে পারছেন না তারা। এর কিছু কারণ তো ওনারা বলছেন। আমি এখন একজন ব্যবসায়ী আছেন আমার সঙ্গে, আমি ওনার সাথে একটু কথা বলতে চাই যে আমরা যখন বাজার ঘুরে দেখছি তখন আমরা খেয়াল করছি যে সরকার নির্ধারিত দামে আলু বিক্রি হচ্ছে না। ঠিক কী কারণে এটি হচ্ছে, এবং হিমাগার থেকে বারবারই আমাদেরকে বলা হচ্ছে যে সেখান থেকে কোনো সংকট বা সেখান থেকে দাম বৃদ্ধি করা হয়নি, তাহলে কেন এখানে বিক্রি হচ্ছে বেশি দামে? স্তরের তো নামে কম দামে তো মাল সাইডটা আছে না, আর পাহাড়েরও কম দামে কিনতে পারতেছে না। ঢাকা আনে আপনি লস দিয়ে মাল বিক্রি করতে আছে। আপনার আলু বর্তমানে 28 টাকা, 27 টাকা, 39 টাকা এরকম ফটটা ভরে। যে দাম আনে এই দামে বিক্রি হয়েছে, 12 টাকা লস হইতে আছে। তারপরে আপনি 28 টাকা পেয়েছে, আমরা ধরেন আপনারা আইলে এরকম আমাকে জরিফানা করতে আছে। 25 দিন জরিফানা হয়েছে। আপনার এখান থেকে যদি 38 টাকায় কোনো খুচরা বিক্রেতা কিনে নিয়ে যান, তিনি বাজারে ঠিক কত টাকায় বিক্রি করলে সেটি সামঞ্জস্যপূর্ণ হয়? 45 টাকা ব্যস্ত আছে, 42 টাকা ব্যস্ত আছে। জি, আপনারা শুনছিলেন যে বিষয়টি আমরা ওনাদের কাছ থেকে জানতে পারলাম, সেটি হলো যে হিমাগার থেকে তাদেরকে আলু সরবরাহ করা হচ্ছে না, যে কারণে এখানে আসলে দামটা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি দেখছেন যে 30 টাকা সরকার বেঁধে দিলেও পাইকারি পর্যায়ে 38 টাকা 40 টাকার নিচে ওনারা বিক্রি করতে পারছেন না। আমরা মোহাম্মদপুর বাজারের এই খবরের মধ্যে আমি কথা বলেছিলাম সকালে 6:15 সোয়া 6টার দিকে কারওয়ান বাজারের একজন আড়তদারের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছেন যে আর 1 থেকে 2 দিন পরে কারওয়ান বাজারে আর পণ্য পাওয়া যাবে না, এরকম একটি তথ্য তিনি আমাদেরকে দিয়েছেন। যে বলছেন যে সরবরাহ তারা করছে না, গত 3 দিন যাবৎ কারওয়ান বাজারে দেশের কোনো জেলা থেকেই কোনো হিমাগার থেকেই আলু আসেনি। তো এই বিষয়টি যখন এই ধরনের একটি টানাপোড়েন চলছে, সরকার দফায় দফায় মিটিং করলো, কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিল, কিন্তু আসলে সেটি বাজারে ইমপ্লিমেন্ট করার যে প্রক্রিয়া সেটিতে কিন্তু আমরা শিথিলতা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয়, আপনি জানেন যে কয়েকদিন আগেই দেশের কোন জেলায় কত টন বা আলু মজুদ রয়েছে হিমাগারগুলোতে তার একটি সঠিক পরিসংখ্যান তুলে আনার জন্য জেলা প্রশাসকদেরকে চিঠি দিয়েছে প্রতিযোগিতা কমিশন। তারা চাচ্ছে যে বাজারে একটা সুষ্ঠু প্রতিযোগিতা যেন থাকে, সবাই যেন একটা স্বাভাবিক দামে পণ্য বিক্রি করতে পারেন, সেটি নিশ্চিত করতে। তো সেটি নিশ্চিত করতে গিয়ে যেটি আমরা দেখছি যে বাজারে আসলে এই মুহূর্তে আলুর সংকটই বলা যায়, সংকট দেখা দিচ্ছে। এবং মোহাম্মদপুরের এই বাজারগুলোতে আপনি যে এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই জায়গার দুই পাশেই কিন্তু আলুর বস্তা দিয়ে সবসময় ভর্তি থাকতো, তো সেটি এখন হচ্ছে না। এর কারণ ব্যবসায়ীরা আরেকটি বিষয় বলছেন যে বন্যার কারণে কিছু ফসলের ক্ষতি হয়েছে, যে কারণে এবছর একটু কম আমরা লক্ষ্য করছি যে বাজারে আমদানি কম, কিন্তু সেটি আসলে এই যে দীর্ঘ সময় ধরে আলুর বাড়তি দাম হবে বা বাড়তি দামেই বিক্রি হতে হবে সেই রকম পরিস্থিতি না। সেক্ষেত্রে হিমাগার এবং আলুর যে আড়তদার, সেই আড়ত এবং হিমাগারের মধ্যে যে সমন্বয় সেটি কিন্তু জরুরি। সরকারের এই
বিষয়ে নিশ্চিত করা দরকার। তা না হলে আসলে দুইজনের মতো দুপক্ষকে অভিযুক্ত করে যাচ্ছে এবং এই অভিযুক্ত করার মধ্য দিয়ে আমরা দেখছি যে ভোক্তাদের আসলে বাড়তি অর্থ গুনতে হচ্ছে আলু কিনতে গিয়ে। কারণ আসলে হিমাগার এবং পাইকারি আড়তগুলো এর ভেতরে সমন্বয় না হলে যেটি হয়, খুচরা বাজারেও কিন্তু এই সুযোগটা নিচ্ছে যারা খুচরা বিক্রেতা। তো আমার কাছে কাজল এখন পর্যন্ত মোহাম্মদপুর পাইকারি আড়ত থেকে এই ছিল সবশেষ। পরবর্তীতে হয়তো আপনাকে আরও তথ্য দিতে পারবো। মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জোয়ার ফয়সাল। ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম হয়ে উঠেছে সাভারের বাইপাইল মাছের আড়ত। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছে তার কাছে। জয়, সেখানে কি অবস্থা সবশেষ? হ্যাঁ, বর্তমানে আমি রয়েছি ঢাকা জেলার সবচেয়ে বৃহত্তর বাজার, যে বাজারটিতে প্রায় কোটি টাকার মাছ প্রতিদিন পাইকাররা লেনদেন করে থাকে। সেই বাজারে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে পাইকাররা এখানে আসে। আমি যদি একটু আপনাকে দেখাতে চাই যে এই পাইকারি বাজারে কি কি ধরনের মাছ আছে, এবং সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে পাইকারি বাজারে মাছের পসরা নিয়ে পাইকাররা এখানে বসে আছেন। মূলত বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মাছ এখানে এসে থাকে। যে মাছগুলো সাধারণত কেজি দরে বিক্রি হয়ে থাকে। বাংলাদেশের মোট বড় বড় জেলা থেকে, অর্থাৎ বাংলাদেশের যশোর, মাগুরা, খুলনা, তারপর হচ্ছে আপনি ভৈরব, রাজশাহী, চাপাই, মির্জাপুর, এইসব অঞ্চল থেকে, এমনকি সামুদ্রিক মাছ এখানে এসে থাকে। চিটাগাং থেকে ভারতের মাছ এসে থাকে। আপনি যে মাছ দেখছেন তা হচ্ছে তার মধ্যে তেলাপিয়ার দর প্রতি 80 থেকে 90 টাকা কেজি। সরপুঁটির দর হচ্ছে 125 থেকে 130 টাকা কেজি। এরপরে হচ্ছে আপনার কাতল মাছ, গ্লাস কাপের দাম হচ্ছে 120 টাকা কেজি। কাতল মাছ হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা কেজি। আপনারা দেখতে পাচ্ছেন নলা মাছের দাম হচ্ছে এখানে প্রকার ভেদে 170 থেকে 175 টাকা কেজি দরে। যেটা হচ্ছে যে মিরকা মাছ রয়েছে এখানে, মিরকার দর হচ্ছে 100 টাকা থেকে 105 টাকা দর কেজি। এবং সেই সাথে আপনার দেশীয় জাতীয় যে নলা বা ফাঁকা যাকে বলা হয়, সেই মাছের দর হচ্ছে 180 থেকে 200 টাকা দর। শিং মাছের দর হচ্ছে 60 থেকে 70 টাকা দরে এখানে বিক্রি হচ্ছে। একই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যেটা হচ্ছে যে আপনার চিংড়ি, দেশীয় চিংড়ি সেটি মূলত 70 থেকে 80 টাকা, এবং গলদা চিংড়ি যেটি সাধারণত মূলত খুলনা অঞ্চল থেকে এই সাভারে এসে থাকে, সেই খুলনা অঞ্চলের গলদা চিংড়ির দাম 450 থেকে প্রকারভেদে 600 টাকা দরে বিক্রি হচ্ছে। একই সাথে যদি আমি বলি যে চিংড়ির যে প্রজাত রয়েছে, আপনার হচ্ছে ডালি, হরিণা বা বাগদা চিংড়ি, সেগুলিও বিভিন্ন দরে কম বেশি হেরফের রয়েছে, যার মধ্যে 280 থেকে 300, 130 এবং 140 টাকা দরে বিক্রি হয়ে থাকে। এবং যেটি হচ্ছে বিগ গ্রেড মাছ, যেটা 180 থেকে 150 টাকা দরে, এবং কোরাল মাছ বিক্রি হচ্ছে এখানে 450 থেকে 500 টাকা দরে। সেই সাথে মিরকা মাছ, যেটি এই স্থানীয় বাজার থেকেই স্থানীয় বিভিন্ন খাল বিল থেকে এসে থাকে, সেটি হচ্ছে 140 টাকা থেকে 150 টাকা দরে বিক্রি হচ্ছে। আর সবচাইতে বেশি যে মাছটি বিক্রি হয়ে থাকে সেটি পাঙ্গাস মাছ, মূলত 100 থেকে 105 টাকা দরে বিক্রি হয়ে থাকে। আর ইন্ডিয়া থেকে যে ধরনের পাঙ্গাসগুলো বা রুই মাছগুলো এসে থাকে, তা 220 টাকা থেকে 200 টাকা দরে বিক্রি হয়ে থাকে। আর বাংলাদেশের যে পাঙ্গাস রয়েছে তা 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে এই বাইপাইল বাজারে। যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এই মাছের বাজারটিতে প্রায় প্রতিদিন 5000-এর উপরে পাইকাররা এই বাজারে মূলত মাছ ক্রয় এবং বিক্রয় করতে আসেন, যেখান থেকে প্রায় কোটি টাকার উপরেও মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে। আর এই মাছের বাজারটা মূলত স্থানীয় যে বাজার রয়েছে, খুচরা বাজার, সেই বাজারগুলোতে চাহিদা পূরণ করে। একই সাথে বাংলাদেশের যে নিকটবর্তী যে এলাকা, যে রাজধানীর উত্তরা, মিরপুর, আপনার কেরানীগঞ্জ, এবং সেই সাথে রাজধানীর বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন বাজারে এই মাছ বিক্রয় হয়ে থাকে। তো মূলত এখানে যে পাইকারি বাজার রয়েছে তার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। পাইকাররা বলছেন যে
মাছের বাজারের দর কম এবং তাদের ব্যবসা ভালো হচ্ছে না, কারণ পর্যাপ্ত পরিমাণে মাছ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে এই কারণে। আর যারা ক্রয় করতে আসছে, যে সমস্ত খুচরা পাইকাররা, তারা বলছে যে মাছের বাজারের দর অত্যন্ত চড়া। তো বাইপালের এই থানা মৎস্য আড়ত থেকে আমার কাছে মাছের বাজারের এই ছিল সর্বশেষ। সাভারে মৎস্য আড়তে যোগ দিয়েছিলেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। খেলার খবর, দুজনের জন্যই লড়াইটা সম্মানের। তৃতীয়বারের মতো ফুটবল ফেডারেশনের সহসভাপতির পদ দখলের। ভোটের মাঠে টাই ব্রেকারের লড়াই তাবিথ আউয়াল আর মহিউদ্দিন মহিকে নিয়ে এসেছে এক মোহনায়। তবে ভোটারদের ওপর আস্থা আছে দুজনেরই। অতীত কার্যকলাপ পর্যবেক্ষণ করে কাউন্সিলররা সঠিক রায় দেবেন বলে বিশ্বাস তাদের। আর ধারাবাহিকতা বজায় রেখে সুষ্ঠু এবং নিরপেক্ষভাবেই দায়িত্ব পালনের আশ্বাস নির্বাচন কমিশনের। আবারও নির্বাচনী দামামা বাজছে বাফুফেতে। 21 পদের কার্যনির্বাহী কমিটির একটি সহসভাপতির শূন্য পদে লড়াইয়ে নামবেন দুই হেভিওয়েট প্রার্থী তাবিথ আউয়াল এবং মহিউদ্দিন আহমেদ মহি। টানা দুইবার একসঙ্গে কমিটিতে থাকলেও এবার নিজেদের মুখোমুখি হতে যাচ্ছেন তারা। 3রা অক্টোবর মূল নির্বাচনে ক্লিন সুইপ না পেলেও সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দায়িত্বভার বুঝে নিয়েছেন কাজী সালাউদ্দিন এবং তার সতীর্থরা। ঠিক হয়ে গেছে বিভিন্ন কমিটিও, কিন্তু এখনো খালি একটা বড় পদ। সমান 65টি করে ভোট পেয়ে যার দাবিদার দুজন। টাই ব্রেকারে ঠিক হবে এবার তাদের ভাগ্য। কাউন্সিলর আসলেই জোরালোভাবে কারো উপর ওরকম সমর্থন রাখতে পারেন নাই, তাই আমার চতুর্থ পদে আমরা টাই করে ফেলেছি। আর আমি সেটাকে কিন্তু খুবই ইতিবাচক মনোভাব দিয়ে দেখছি আগামী ফুটবলের দিনগুলো। আমার যে প্রতিপক্ষ প্রার্থী, সে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সে একজন যোগ্য প্রার্থী। তো সেই জায়গাটাতে আমি মনে করি প্রতিদ্বন্দ্বিতাটা খুবই কঠিন হবে। নির্বাচনটা ফুটবল ফেডারেশনের হলেও সেখানে লেগেছে জাতীয় রাজনীতির রং। কারণটা দুই প্রার্থীর রাজনৈতিক পরিচয়, যে কারণে লেভেল প্লেইং ফিল্ড নিয়েও তাদের মনোভাব একেবারেই বিপরীতমুখী। তবে ভোটারদের উপর আস্থা শতভাগ। একটা ফুটবল ম্যাচে অনেক সময় আন্ডারডগস থাকে, ডমিনেন্ট ফোর্সেস থাকে, বাট খেলা একবার শুরু হয়ে গেলে খেলার ভিতরে অনেক ঘটনা অঘটনা হয়ে যায়। আমি বিশ্বাস করি যে আমাদের ইলেকশনটাও একইভাবে আমাদের দেখতে হবে। আগামীকাল ভোটাররাই ফাইনালি সিদ্ধান্ত দিবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড আছে। যদি আপনার পক্ষে কেউ যদি কোনো ধরনের ক্যাম্পেইন করে, কোনো ধরনের ভোট চায়, সেটাকে আপনি লেভেল প্লেইং ফিল্ডের ব্যত্যয় হয়েছে বলে বলতে পারেন না। আমি আশা করি আগামীকালকের এই নির্বাচনে ডেলিগেটরা আমাকে হতাশ করবেন না। এদিকে নির্বাচনী কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আশা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে বাকি আনুষ্ঠানিকতা। যেহেতু দুজন প্রার্থীর মধ্যে ভোট, তেমন কোনো উত্তেজনার কারণও আমরা দেখছি না। তবুও সতর্কতামূলক যত নিরাপত্তা আয়োজন দরকার সেগুলো যথারীতি বহাল থাকবে। সকাল 11:30টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলবে দুপুর 1টা পর্যন্ত। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। খাগড়াছড়ি স্টেডিয়ামে ক্রীড়া সংগঠন চেঙ্গি ফুটবল একাডেমির উদ্যোগে চলছে খেলোয়াড়দের প্রশিক্ষণ। সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিতেন। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে। এখানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি অস্ত্র সমাপনের মধ্য দিয়ে এখানে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘ করোনা পরিস্থিতি দীর্ঘ 7 মাস পর এই স্টেডিয়ামটি এখন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। খাগড়াছড়ি চেঙ্গি ফুটবল একাডেমির উদ্যোগে এখানে মেয়েদের খেলাধুলা শুরু হয়েছে। চেঙ্গি ফুটবল একাডেমির কর্মকর্তারা জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে যখন সরকারিভাবে খেলাধুলা বন্ধ, ঠিক তখন তারা চিন্তা করেছে এই মেয়েদেরকে তাদের শারীরিক এবং মানসিক প্রস্তুতি করে রাখার জন্য, তারা যেন সুন্দরভাবে খেলতে পারে, তাদের স্টেমিনা যেন বৃদ্ধি পায়, সেজন্য তারা বেসরকারি এভাবে একটি সংগঠন দাঁড় করিয়েছেন। সেই সংগঠনটিতে এই জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তা এবং প্রশিক্ষকরা অংশগ্রহণ রয়েছে। তারা মেয়েদেরকে অনুশীলনের জন্য প্রতিদিন খাগড়াছড়ি স্টেডিয়ামে নিয়ে আসছে এবং সকালে এবং বিকালবেলা তারা এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। খাগড়াছড়ি চেঙ্গি ফুটবল
যেন এই মেয়েদেরকে তাদের ফিটনেস ঠিক রাখতে পারে, সেজন্য তারা এই প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে তারা এই কার্যক্রমটি চালু করেছে। এখনও তারা কোনো ধরনের সরকারি সহযোগিতা পায়নি। আর আমাদের নারী খেলোয়াড়রা আমাদেরকে জানিয়েছেন এই করোনাকালীন সময়ে তারা মানসিকভাবে ভেঙে পড়ছিল, তাদের কারাঘর থেকে বের হতে পারছিল না। এই মুহূর্তে তখন তাদের প্রশিক্ষক কেওলাচাই চৌধুরী তাদেরকে ডেকে আবার খেলাধুলায় মনোনিবেশ করার জন্য আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়ে তারা খাগড়াছড়ি স্টেডিয়ামে আসে। এই স্টেডিয়ামটি খাগড়াছড়ি শহর হতে প্রায় 2-3 কিলোমিটার দূরে। খেলোয়াড়দের আমরা জানি অধিকাংশ খেলোয়াড়দের আমাদের প্রত্যন্ত অঞ্চল অথবা মফস্বল অঞ্চলের খেলোয়াড়রা আর্থিক দৈন্যতা রয়েছে। সেই আর্থিক দৈন্যতার ভিতরেও তারা প্রতিদিন এই খাগড়াছড়ি স্টেডিয়ামে এসে খেলাধুলায় অংশগ্রহণ করছে এবং তাদের শারীরিক ফিটনেস তৈরি করতেছে। একজন খেলোয়াড় আমাকে জানিয়েছেন তাদের আশা এখানে জাতীয় দলে মনিকা এবং আনাই মগিনী নামে দুজন খেলোয়াড় রয়েছে। তাদেরকে অনুসরণ করে তারাও যেন এই জাতীয় খেলায় জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারে সেই দিক বিবেচনা করে তারা খেলাধুলায় চালিয়ে যাচ্ছে। এই আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরেও তারা তাদের খেলাধুলা চালিয়ে যাচ্ছে। আমি এখন কথা বলবো আমাদের একজন নারী খেলোয়াড়ের সাথে। তুমি এই খেলায় অংশগ্রহণ করতেছো, পরে কি উপলব্ধি করতে পারছো? আমার খুব ভালো লাগছে যে আমি এই খেলার সুযোগ পেয়েছি এবং আমি চাই ভবিষ্যতে আরও যাতে ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়। তো আমি অনেক কষ্ট করে অনেক 6-7 কিলোমিটার দূরে আমাদের স্টেডিয়াম, তবু আমি কষ্ট করে আসছি। আমাদের মনে কোনো প্রতিদিন গাড়ি ভাড়া অনেক খরচ হয়, তারপরে আমি আসতেছি। আমি চাই সরকার যাতে আমাদেরকে আরও ভালো সুযোগ সুবিধা দেয়, যাতে আমি ভবিষ্যতে মনিদিদের মতো ভালো করে খেলতে পারবো। তো আমি চাই যে আমাদেরকে ভালো সুযোগ দেওয়া হয়, সেজন্য মানে ধন্যবাদ দিয়ে আপনি। হ্যাঁ, আমরা তো শুনলাম একজন খেলোয়াড় কাছ থেকে, সে জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে চায় এবং সেজন্য খেলা চালিয়ে যাচ্ছে। আমি জিতেন বড়ুয়া, খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে, সময় সংবাদ। খাগড়াছড়ি স্টেডিয়াম থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী জিতেন বড়ুয়া। কলসিন্দুর দেশের নারী ফুটবলের আঁতুড়ঘর হিসেবে খ্যাত। জাতীয় দলের ক্যাম্পে এখান থেকে ডজন খানেক ফুটবলার উঠে আসলেও নেই কোনো নারী ফুটবল একাডেমি, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষের দাবি। ময়মনসিংহে প্রতিভা বাছাই শেষে কলসিন্দুরে একটি ফুটবল একাডেমি করার কথা ভাবছেন বাফুফের ডেভেলপমেন্টস কমিটির চেয়ারম্যান আতাউর রহমান মানিক। ময়মনসিংহ থেকে ঘুরে এসে বিস্তারিত মেহেদি নাইমের প্রতিবেদনে। একটা গ্রাম থেকে উঠে এসেছে জাতীয় দলের প্রায় 12 জন ফুটবলার। বাংলাদেশ তো বটেই, গোটা বিশ্বের বুকে এমন নজির খুব কমই আছে। ময়মনসিংহের কলসিন্দুর দেশের নারী ফুটবলের সূতিকাগার। জাতীয় দলের প্রতিনিধি সানজিদা মারিয়া তহুরা কিংবা কৃষ্ণারা তো এই ময়মনসিংহেরই রত্ন। গত 1 দশকে দেশের ফুটবলে কলসিন্দুর দিয়েছে দুহাত উজাড় করে, যেখানে ঘরে ঘরে ফুটবল খেলার জন্য মেয়েরা উদ্গ্রীব। সময় পেলেই বল পায়ে নেমে পড়েন মাঠে। অবাক হলেও সত্য, সেখানে নেই বাফুফের কোনো মেয়েদের ফুটবল একাডেমি, নেই বাফুফের সরাসরি কোনো তত্ত্বাবধান। কলসিন্দুরের মেয়েদের শুরুর দিকের কোচ বোরহানুদ্দিনের মনে সেই প্রশ্ন ঘুরে ফেরে। আমরা লুকায়া লুকায়া যারা গার্জিয়ান কেউ কেউ আগ্রহ প্রকাশ করছে, তারা মেয়ের দিত, তারা খুব ভালো করছে। ভালো করাতে ওইখানকার লোকজন আগায় আসছে যে আমরা মেয়েদের খেলাধুলা করাবো। ময়মনসিংহের কলসিন্দুরে একটা নারী ফুটবল একাডেমি হোক, এটা এলাকাবাসীর প্রাণের দাবি। নিয়মিত ছেলেদের লিগ হওয়া, মেয়েদের ছোট পরিসরে লিগ করার কথাও ভাবছেন কর্তারা। ওইখানে যে ট্রেনিংগুলো চলে তার খোঁজ খবর আমি রাখি প্রতিনিয়ত। যদিও আমার 12টি মেয়ে ন্যাশনালে চলে যাওয়ায় আমার ডিস্ট্রিক্টে পরে আমি প্লেয়ার পাচ্ছি না, নেক্সট পাইপলাইনে প্লেয়ার তৈরি হচ্ছে না। সেই জন্যই আমি এখনই চাচ্ছি ওইখানে ওই সিলেসিসদের একজন কোচ আছে জুয়েল, ওখানে প্র্যাকটিস করায় সে প্রতিনিয়ত মেয়েদেরকে নিয়ে। ওখানে হয়তো আমি আরেকটু চেষ্টা করছি কিছু অতিরিক্ত কিছু দেওয়ার জন্য সেখানটা। কলসিন্দুর তো বটেই,
বাফুফে গেল এক দশকে ঢাকার বাইরে মেয়েদের ফুটবল একাডেমি গড়তে পারেনি একটাও। মেয়েদের নির্ভর করতে হয় বাফুফেস্থ নারী ফুটবল একাডেমির উপরই। অনেক সম্ভাবনার কলসিন্দুরে নারী ফুটবল একাডেমি গড়ার প্রাণের দাবি অনেক দিনের। এমন দাবিতে অবশ্য প্রতিশ্রুতিও মিলল বাফুফে থেকে। মেয়েদেরও কিন্তু হান্টিং এর ব্যবস্থা হচ্ছে, ওইটাও কিন্তু আমরা ট্রাই করতেছি। আমরা বসে থাকবো না, মেয়েরা যেহেতু ভালো করছে ওই ভালোর উপরে আমরা আরো জোর দিব যেন ওটাকে আরো ভালো রাখা যায়। আমাদের পক্ষ থেকে ইনশাল্লাহ পুরোপুরি থাকবে। ফিফা প্রতি বছর মেয়েদের ফুটবল উন্নয়নে বিপুল অর্থ অনুদান দেয়। পরিকল্পনা মাফিক সেই অর্থ সাহায্য যদি দেশের ফুটবল কর্তারা ঠিকভাবে কাজে লাগাতো, তবে সারা দেশই যে হতো কলসিন্দুর। মেহেদী নাইম, সময় সংবাদ, ময়মনসিংহ। মাদারীপুরের বংশীবাদক লাহাউদ্দিন নাক ও মুখ দিয়ে বাঁশি বাজিয়ে ক্রেতা আকর্ষণ করেন। তার বাঁশির সুর শুনতে এই মুহূর্তে সরাসরি যাচ্ছি রাজৈরের টেকেরহাটে। দর্শক দেখছিলেন মাদারীপুরের বংশীবাদক লাহাউদ্দিনের নাক ও মুখ দিয়ে বাঁশি বাজানো। এতক্ষণ ছিলাম রাজৈরের টেকেরহাটে। পৌরসভা শিশু সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। মাত্র 6 দিনের ব্যবধানে আজ পদ্মা সেতুতে বসছে 35তম স্প্যান। ডিসেম্বরের মধ্যেই দাঁড়িয়ে যাবে 6.15 কিলোমিটারের পুরো সেতু। জানুয়ারির মধ্যে হতে পারে স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ফের সরগরম রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই নানা অনুষ্ঠানে মেয়র প্রার্থীরা। এবং ক্যাম্পাস বহিরাগত মুক্ত করতে হঠাৎ করে তৎপর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাড়ানো হয়েছে নিরাপত্তা, কারণ বলছে না প্রশাসন।
এই ছিল ভোরের সময়, সঙ্গে থাকুন সময়ে।